চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব বললেন প্রধান উপদেষ্টা। কালুরঘাট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে পররাষ্ট্র দপ্তর। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা। ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৩ জন আটক। উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। এবং চড়া দামের কারণে কমছে সয়াবিন তেলের ব্যবহার। স্বাস্থ্য ঝুঁকি কমানো সহ বিকল্প হিসেবে সরিষার তেলের ব্যবহার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সকালে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, এটিকে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে। দিনভর বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে এর আগে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা। সরকার প্রধান হিসেবে নিজ জেলায় এটি তার প্রথম সফর। দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তনে, যে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে নিজের শিক্ষাগত জীবন শুরু করেন প্রফেসর ইউনুস। সবার কাছে অনুরোধ, সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, রিয়ার এডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই। আপনি কি করতে চান আমাদেরকে বলেন, আমরা এই আপনার দলে শরিক হলাম। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। এদিকে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত রেল সড়ক সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বেলা 11টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সেতুটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। কালুরঘাট সেতুটি বোয়ালখালীর বাসিন্দাদের জন্য বহুল আকাঙ্ক্ষিত। এটি তৈরি হয়ে গেলে পুরো চট্টগ্রামেই কষ্ট কমবে। দর্শক, চট্টগ্রাম সার্কিট হাউসে আছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিয়াজ, সরকার প্রধান হিসেবে নিজ জেলায় এটা প্রধান উপদেষ্টার প্রথম সফর। ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, সে সম্পর্কে আপনি জানাবেন। এছাড়া যোগ করবেন দিনের বাকি কর্মসূচিগুলো কি কি রয়েছে। ধন্যবাদ অলি। আমি এই মুহূর্তে রয়েছে সার্কিট হাউসের সামনে। আপনারা ইতিমধ্যে জানেন, প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আসলে নিজ ভূমিতে এসেছেন সফরে, এবং সকাল থেকে আসলে যে কর্মসূচিগুলো ওনার ছিল, উনি চট্টগ্রাম বন্দরে গিয়েছেন, এনসিটি টার্মিনাল পাইপ ভিজিট করেছেন, আমরা দেখতে পেয়েছি, এবং ওখানে যারা ব্যবসায়ীরা ছিলেন, বন্দর কর্তৃপক্ষরা ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা, তাদের সাথে আসলে মত বিনিময় সময় করেছেন, এবং এই বন্দরকে কিভাবে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায় সে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে। এবং ইতিমধ্যে উনি আসলে সার্কিট হাউসে অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আসলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম যে সমাবর্তন, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উনি উপস্থিত থাকবেন, এবং ওখানে প্রায় ১২২ জনকে পিএইচডি উপাধি দেওয়া হবে, এবং পাশাপাশি ওনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আসলে ডিলিট যে ডিগ্রি, সেই ডিগ্রিতে ওনাকে প্রদান করা হবে। এই মুহূর্তে আসলে এখানে সমন্বয়ক, চট্টগ্রামের যারা সমন্বয়ক ছিলেন আসলে তারা উপস্থিত আছেন সার্কিট হাউস থেকে। ওনার সাথে কথা বলে আসলে বের হয়েছেন। আসলে কি দেখেছেন একটু জানার চেষ্টা করে একটু বলবেন, আসলে এখানে কি কি হয়েছে, আসলে কি দেখেছেন? মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামে এসেছেন তার নিজ জন্মভূমি, এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে তিনি এখানে কথা বলেছেন, এবং কর্ণফুলী ব্রিজ তিনি উদ্বোধন করবেন। আমাদের জায়গা থেকে তার প্রত্যাশা রয়েছে। আমরা প্রত্যাশার কথা আমরা বলেছি, আওয়ামী লীগ সরকার তাদের
রাষ্ট্র সবসময় পরিমাণগত পরিবর্তনের কথা বলেছে। আমরা চাই এই পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের দিকে রাষ্ট্রকে ধাবিত করতে। একটু আপনি বলবেন আসলে আসলে সরকার এই সিস্টেম কেমন আছে আসলে অবশ্যই ভালো লাগলো, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে উনি হচ্ছে ফার্স্ট চট্টগ্রামে আসছেন। আমরা ওনার সাথে দেখা করলাম, মত বিনিময় করলাম যে উনি ধন্যবাদ। আসলে দুজন সমন্বয়কে ছিলেন, তাদের সাথে কথা বলেছি এবং অল্প কিছুক্ষণ মধ্যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে উনি ওনার বাতুয়া গ্রামে যাবে। এই এই ছিল আমার কাছে সর্বশেষ। জি রিয়াজ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন রিয়াজ। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থান খোলাসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রশ্নে পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস পিগট জানিয়েছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার জন্য ন্যায়সঙ্গত স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে এমন প্রশ্নে মার্কিন মুখপাত্র বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে 50 বছরের বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। এই সম্পর্ক আরও গভীর করতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। Bangladesh interim government's ordinance banning all activities of the largest political party, Awami League. Interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support any one political party in Bangladesh over another. We support a free and democratic process, as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all. দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য সম্পাদক শাহরিয়ার সাম্যকে হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজার সহ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি জানায় ছাত্রদল। এই দাবিসহ জড়িতদের দ্রুত বিচার দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করছে সংগঠনটি। আমাদের ভাই সাম্য হত্যার বিচার চাই এবং তার বিচার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। দ্রুত সময়ের ভিতরে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা অপরাধী, তাদেরকে বিচারের আওতায় আনা দাবি জানাচ্ছি। খুনিদের গ্রেপ্তার, বিচারের দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিরাপত্তা দিতে পারেনি, চরমভাবে ব্যর্থ হয়েছে। অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর এবং মাননীয় ভাইস চ্যান্সেলরের অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। সাম্য হত্যার ঘটনায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। সেই খবর জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দেবেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, প্রশ্ন ছিল যে রাজু ভাস্কর্যের সামনের এই মুহূর্তের পরিস্থিতি কি এবং যারা ওখানে আছেন তারা কি বলছেন? জি জি ধন্যবাদ। আপনি জানেন যে আমরা সকাল থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আসছি, সাংবাদিকরা সেখানেই আছেন, রয়েছেন। সেটি একমাত্র কারণ হচ্ছে যে আপনি জানেন যে বুধবার যে দিবাগত রাত ঠিক 2:30টার দিকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাশে যে সরারদি উদ্যানটি রয়েছে, সেই সরারদি উদ্যানের এখানে যে দুর্বৃত্তের আঘাতে শাহরিয়ার আলম সাম্য যে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, তিনি কিন্তু এখানে দুর্বৃত্তের ছবি জায়গাতে কিন্তু তিনি এখানে নিহত হয়েছেন। তার প্রতিবাদে কিন্তু এখানে আমরা দেখেছি সকাল থেকেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন রাজু ভাস্কর্যের এখানে। তো রাজু ভাস্কর্যের এখানে জড়ো হয়ে ওনারা কিন্তু এখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর কিন্তু ওনারা যেই পাবলিক লাইব্রেরিটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই পাবলিক লাইব্রেরি হয়ে তারপরে যে কলা ভবন রয়েছে এখানে কিন্তু একটি প্রতিবাদ মিছিল তারা কিন্তু হত্যাকাণ্ডের যে হত্যাকাণ্ডের বিচার সহ এবং দ্রুত যে আইনের আওতায় যে দোষীকে আইনের আওতায় আনার দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন, প্রক্টর রয়েছেন, ওনাদের অচিরেই যেন অপসারণ এবং পদত্যাগের দাবিতে ওনারা কিন্তু আজকে এই প্রতিবাদ
যে মিছিল, সেই মিছিলটি কিন্তু করেছেন। আমি কথা বলেছিলাম এবং ওনারা যেটি জানিয়েছেন যে ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এবং ছাত্র দলের সভাপতি যিনি রয়েছেন জাকিরুল ইসলাম রাকিব, ওনারা দুজনের সাথে কথা বলেছি এবং ওনারা যে এর আগেও এইভাবে দুর্বৃত্তের আঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এর তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার সহ আইনের আওতায় এনে তাদেরকে বিচার এবং ফাঁসির কাছে সহ উপাচার্যের পদত্যাগ এবং প্রক্টরের পদত্যাগ সহ অচিরেই যেন তাদেরকে অপসারণ করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা ওনারা সহ যারা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বলার চেষ্টা করেছেন। এবং তানজিদ, অনেক ধন্যবাদ। দর্শক, রাজু ভাস্কর্য থেকে টেলিফোনে যোগ দিয়েছিলেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ওই মামলায় তার 3 বছরের সাজা হয়েছিল। বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদার আপিল শুনানি গ্রহণ করা হয়েছে। জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। দুদকের পক্ষ থেকে কোনো এভিডেন্স হাজির করতে পারে নাই, দেয়নি, এমনকি সাক্ষীরা কোনো এভিডেন্স দেয়নি। তারেক রহমান সাহেব বা জুবাইদা রহমান কোনো অবৈধ উপায়ে অশুদ্ধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ অর্জন করছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফেরতের বিষয়ে দায়ের করা আপিলের রায় আগামী 1 জুন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। এর আগে গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সকাল 9টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এই দাবিতে তারা নানা স্লোগান দেন। ইশরাক হোসেনের সমর্থকরা বলেন, গ্যাজেট প্রকাশ হলেও এখন পর্যন্ত মেয়র হিসেবে শপথ পড়ানোর ব্যবস্থা নেওয়া হয়নি। শপথ করানো না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গণতন্ত্রের প্রতি যদি আপনাদের বিন্দু মাত্র সম্মান থাকে, ইশরাক হোসেনের শপথ করানোর জন্য আর বিলম্ব করবেন না। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ না করা হয়। আমি একজন কাউন্সিলর প্রার্থী হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কাছে আহ্বান জানাবো, এই ঢাকা শহর ব্লকেট করে দিতে হবে। ভোজ্য তেলের দামে ভারসাম্য আনতে সয়াবিনের উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে মত দিয়েছেন কৃষি এবং বাজার বিশ্লেষকরা। এক্ষেত্রে পুষ্টি সমৃদ্ধ সরিষার তেল খাওয়ার পরামর্শ দেন তারা। বলেন, এতে আমদানি নির্ভরতা ও স্বাস্থ্য ঝুঁকি কমবে। সয়াবিন তেলের ঊর্ধ্বমূল্যে নাজেহাল ক্রেতারাও ঝুঁকছেন সরিষার প্রতি। আরও জানাচ্ছেন নুসা ফেরদৌস। ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হচ্ছে সরিষার তেল। ওমেগা আলফা 3, আলফা 6, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় অত্যন্ত স্বাস্থ্যকর এই তেল। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায় সরিষার তেলে 70% হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। কোলেস্টেরল কমানোর ক্ষেত্রেও এর ভূমিকা অসামান্য। 12 মাস সরিষার তেল খায়, মনে করেন ওই যে সোয়াবিন খায় না, সোয়াবিনদের এই সমস্যা এই সমস্যা। সোয়াবিন তেলে তো অনেক অসুখ রোগ। 199 টাকা লিটার হলো সোয়াবিন তেল, আর ওটা কেজি হইলো 220 টাকা, সেম দাম। তা আমি ওই সোয়াবিন খাইতে কিনলে শহরে অনেক দেখছি, আমার কাছে আমার বহুত কাস্টমার এরা এখন সরিষার তেল খাচ্ছে, সরিষার তেল খাচ্ছে, সোয়াবিন তেল বাদ দিয়ে। সরিষার তেলের উপর যে চাহিদা হয় লোকের, তাহলে কমে আসবে। গবেষণা মতে সরিষার তেলে উপস্থিত লাইনোলেনিক অ্যাসিড শরীরে ক্যান্সার সেল জন্ম নেয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সরিষার ভ্রান্ত ধারণা হলো যে দীর্ঘদিন ইউজ করলে একটা কেমিক্যাল থাকে, সেটা সমস্যা সৃষ্টি করে, এই ধরনের ধারণা আছে আর কি।
আর আমরা যেহেতু অনেকটা মানুষের হেবিটুয়েটেড হয়ে গেছে সয়াবিনের দিকে আর কি, যার জন্য এখন আবার মোটিভেট করতে হবে মানুষকে। যে ভুল ধারণা আছে, ইউরিক অ্যাসিড আছে, আমরা কিন্তু সেই পরিমাণে সরিষার তেল খাই না। ইউরিক অ্যাসিড শুধু সরিষাতে না, অন্য অনেক ফসলই আছে কিন্তু। সো শুধু দোষ হচ্ছে সরিষার তেলে, কারণ হচ্ছে সিন্ডিকেটটা তারা করছে কি, সয়াবিন বিক্রি করতে পারলে, দেশের থেকে বাইরে থেকে এনে বিক্রি করতে পারলে তাদের লাভ বেশি। সিন্ডিকেটের তত্ত্ব অনুযায়ী আমরা চলছি। বৈশ্বিক তেলের বাজার, মুদ্রার রিজার্ভ এবং দেশে তেলের বর্তমান উৎপাদন বিবেচনায় রাখলে রান্নায় সরিষাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে মত কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের বাধার মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং মার্চ টু যমুনা কর্মসূচি। মৎস্য ভবনের সামনে তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এর আগে বাজেট বৃদ্ধি ও হল নির্মাণ সহ 4 দাবিতে লং মার্চ ঘোষণা করেন জবি শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী, যোগ দিব তার সঙ্গে। শামীম, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই। বৃদ্ধির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে লং মার্চ, সেই লং মার্চে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করেছে এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। একটু জানিয়ে রাখি যে 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়া সহ 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা পুলিশের বাধার মুখে পড়েছে এবং টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে এবং বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যাত্রা শুরু করে এবং এরপরে পুলিশের বাধার মুখে পড়ে তারা মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে তারা অবস্থান কর্মসূচি এখন এই মুহূর্তে পালন করছেন এবং পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে এবং নানা স্লোগান কিন্তু এই মুহূর্তে দিচ্ছেন এবং এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল 3টি দাবি ছিল সেটি হচ্ছে 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার সহ 3 দফা তাদের দাবি ছিল। আমরা একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে খেলা আসে না, কালকে খেলা আসে না, আমরা কি করব? একটা বিশ্ববিদ্যালয় 20 বছর প্রতিষ্ঠিত হওয়ার পর কোন বিশ্ববিদ্যালয় দেখেন আপনি হল নাই, একটা আবাসন ব্যবস্থা নাই, আমাদের আবাসন ব্যবস্থা দিবে না। আমরা 3টা দাবি নিয়ে আসছি, এক হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা দিতে হবে, কেন হামলা হলো, দ্বিতীয় আমাদের হচ্ছে মূলত 3টা দাবি, এক হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের যে বাজেট দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে ওই বাজেট আমাদের বাস্তবায়ন করতে হবে, তৃতীয় হচ্ছে আমাদের যশোর নির্বাচন দিতে হবে। হামলা করে আন্দোলন বন্ধ করে আমরা জুলাই যোদ্ধা, আমরা কিন্তু গুলি দেখলে সরে যাওয়ার লোক না, আমরা দাঁড়িয়ে থাকবো। শুনছিলেন যে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা কিন্তু গণমাধ্যমে বলছে এবং তারা বলছেন যে তারা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তারা লং মার্চ টু যমুনার সামনে যাচ্ছে এবং তখন তাদের টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখন এই মুহূর্তে মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে তারা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো আমার কাছে এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ তথ্য। জি শামীম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ বলার জন্য। কোরবানির ঈদ সামনে রেখে প্রতি বছরের মতো এই বছরও পশু মোটাতাজা করছে নরসিংদীর খামারি ও কৃষকরা। হরমোন ইনজেকশন প্রয়োগ না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব পশু মোটাতাজা করায় ব্যস্ত সময় পার করছেন তারা। নানান পরামর্শ দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর পরিচর্যা সহ মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। জেলায় এবছর ছোট বড় ৮,৮৪৯টি খামারে ৯৫,১৬৮টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রতি বছর লাভের আশায় কোরবানির ঈদের আগে গরু লালন পালন করেন খামারিরা। প্রতি বছরে ৪-৫টা গরু পালি, তবে আমি দেশীয় খাবার খাওয়াই। কুড়া, ধানের কুড়া, ভুসি তীরের। এই বছর ধরেন আমার প্রায় ১৪টার মতন আছে সার বছর, কিছু বাইরেও দেওয়া আছে 2টা। গো খাদ্যের দাম বেশি হওয়ায় খরচ বেশি হচ্ছে, তবে বিদেশ থেকে গরু না আসলে খামারিরা লাভবান হবেন বলে আশা তাদের। খাবারের দাম এই বছর প্রচুর বেশি, যার কারণে
11টা গরু লালন পালন করতে প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। যদি বিদেশি গরু না আসে তো ভালো দাম পাবো। খাবার দাম আমি সম্পূর্ণ দেশি খাবার খাওয়াই, ঘাস, কুড়া, ভুসি, কুড়া। অন্য বছরের তুলনায় এই বছর খামারিরা ন্যায্য মূল্য পাবেন জানিয়ে এই কর্মকর্তা বললেন, খামারিদের সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে তাদেরকে প্রতিনিয়তই প্রশিক্ষণ, সচেতনমূলক সভা, মত বিনিময় সভা করে যাচ্ছে, যাতে করে কোনো খামারি যেন অসৎ উপায়ে ক্ষতিকর ঔষধ বা হরমোন জাতীয় ঔষধ খাওয়াই যেন গরুকে মোটাতাজা না করতে পারে। নরসিংদীতে এবছর কোরবানির পশুর চাহিদা 85,032টি। তাতে আরও 10,000 পশু বৃদ্ধি পাবে, যেগুলো আশেপাশের জেলায় পাঠানো হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে রেকর্ড $142 বিলিয়ন অস্ত্র চুক্তিতে সই করেছে সৌদি আরব। এর আওতায় দেশটিকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা প্রদান করবে আমেরিকা। এদিকে যুদ্ধ বিরতির মধ্যেই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ভারত পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে হাইকমিশনের শীর্ষ কর্মকর্তাদের বহিষ্কার করেছে দেশ দুটি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব। নতুন চুক্তির আওতায় দেশটিকে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সামরিক উপকরণ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর জন্য $142 বিলিয়ন দেবে সৌদি সরকার। মঙ্গলবার রাজধানী রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন ট্রাম্প। প্রতিরক্ষা ছাড়াও জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের তথ্য মতে প্রায় $600 বিলিয়ন চুক্তির জন্য সমঝোতা হয়েছে দুদেশের মধ্যে। এদিকে সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরব সফরকালে এক ভাষণে তিনি বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে সিরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। Likewise in Syria, which has seen so much misery and death, there is a new government that will hopefully succeed in stabilizing the country and keeping peace. That's what we want to see in Syria. যুদ্ধবিরতি চললেও একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান। সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। এরপর পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মোদীর দেয়া উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এরই মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে হাইকমিশনের 2 শীর্ষ কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারত পাকিস্তান। পরবর্তী 24 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51, আর দক্ষিণ গাজায় হাসপাতালে প্রাণ গেছে আরও 30 ফিলিস্তিনি। এতে 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে 52,900 ছাড়ালো প্রাণহানি। এদিকে হামাসকে নির্মূল করা এবং সব জিম্মিকে মুক্ত করা না পর্যন্ত উপত্যকাটিতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারে খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের আমন্ত্রণে 2 ম্যাচের টি20 সিরিজ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দলের একাংশ। সকাল 10টায় ফ্লাইটে কোচ ফিল সিমন্সকে সঙ্গে করে নিয়ে রওনা হন রিশাদ, নাহিদ, তানজিদ তামিম, তানজিব সাকিব, শামীম পাটোয়ারি, জাকের আলী সহ দলের 9 জন। এই যাত্রায় অবশ্য যাননি অধিনায়ক লিটন দাস। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ফ্লাইটে স্কোয়াডের বাকি 7 সদস্যের সঙ্গে রওনা দেবেন তিনি। আগামী 17 মে শারজাতে বাংলাদেশ সময় রাত 9টায় সিরিজের প্রথম টি20তে মাঠে নামবে বাংলাদেশ দল। একই মাঠে 19 মে হবে দ্বিতীয় ম্যাচ। চলতি বছরে এটি টাইগারদের প্রথম টি20 সিরিজ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব বললেন প্রধান উপদেষ্টা। কালুরঘাট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে পররাষ্ট্র দপ্তর অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা।
ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় 3 জন আটক, উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। এবং চড়া দামের কারণে কমছে সয়াবিন তেলের ব্যবহার, স্বাস্থ্য ঝুঁকি কমানো সহ বিকল্প হিসেবে সরিষার তেলের ব্যবহার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।